আসসালামু আলাইকুম ডিয়ার অল। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি। আজকের এই ক্লাসটাতে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দুইটা প্রকারের সংখ্যা। এর মধ্যে একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমাদের স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক, এছাড়া জবের পরীক্ষা, সবগুলো জায়গাতেই কিন্তু এই দুইটা প্রকারের সংখ্যা সম্পর্কে আইডিয়াটা খুবই ক্লিয়ার থাকা জরুরি। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংরেজিতে আমরা বলি ন্যাচারাল নাম্বার, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টিজার। এই দুইটা সম্পর্কে আজকে আমরা খুঁটিনাটি সহ সব কিছু জেনে নিব। তাহলে প্রথমেই দেখো স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। তো আমরা একটু কথাবার্তা পড়ে নিই। দেখো, বিভিন্ন বস্তুর সংখ্যা হিসাব রাখার জন্য প্রাচীনকাল থেকেই গণনার কাজে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি তাই হইল গণনাকারী সংখ্যা, বা অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রাচীনকালে আমাদের যারা পূর্বপুরুষ তাদের বেশিরভাগেরই পেশা কিন্তু ছিল পশুপালন, তাই না? তাদের পশুর সংখ্যা গুণে রাখার প্রয়োজন পড়তো। এছাড়া আমরা যদি একটা রুমে কতজন মানুষ আছে সেই সংখ্যাটা যদি গুনতে যাই, তাহলে আমরা কত দিয়ে শুরু করব? অবশ্যই 1 দিয়ে শুরু করব, তাই না? এইভাবে গণনার কাজে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোকেই কি বলা হয়? গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিকভাবে গণনার জন্য মানুষ যে সংখ্যাগুলো ব্যবহার শুরু করছে সেগুলোকেই কি বলা হয়? গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো, আমাদের তো গণনার জন্য আমরা শুরু করি কি দিয়ে? 1 দিয়া। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5 6 এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে? তো মানুষের যেমন একাধিক নাম থাকে, স্বাভাবিক সংখ্যাগুলোরও একাধিক নাম আছে। এর মধ্যে একটা তো প্রথমেই আমরা দেখতে পাইতেছি, স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম কি? গণনাকারী সংখ্যা। এছাড়া ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক অখণ্ড, অখণ্ড মানে কি? আস্ত, তাই না? ধনাত্মক অখণ্ড সংখ্যা, ইংরেজিতে বলা হয় কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিকের ইংরেজি ন্যাচারাল, সেজন্য স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে যেহেতু আবার গণনাকারী সংখ্যা বলা হয়, ইংরেজি কাউন্ট, গণনাকারী নাম্বার মানে কাউন্টিং নাম্বার দ্বারা বোঝাচ্ছে গণনাকারী সংখ্যা। তাহলে ঠিক আছে, গণনার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেইগুলোই কি? স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? 1। আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কেউ বলতে পারবে না। তুমি যত বড় স্বাভাবিক সংখ্যাই বলো, তার থেকেও বড় বলতে পারা সম্ভব। সেই জন্য সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট। অনেকে ইনফিনিটি দ্বারা সূচিত করে, বাট ইনফিনিটি এমন একটা সংখ্যা যে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত সেটা কেউ বলতে পারবে না। তাহলে গণনার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেইগুলোই গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1, আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা অনির্দিষ্ট আমরা ক্ষেত্র বিশেষে ইনফিনিটি দ্বারা সূচিত করি, যার মান কেউ বলতে পারবে না। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেটকে এই যে রোমান ক্যাপিটাল এন দ্বারা সূচিত করা হয়। এই সিস্টেম, এইখানে ডাবল দাগ, ঠিক আছে? অনেকে শুধু এন লেখে, অনেকে এইভাবে এন লেখে, এগুলো চলে। বাট একদম যদি বলো যে সঠিক রাইটিং বা সূচিত করা হয় কোনটা দ্বারা? এইটা দ্বারা। এগুলো লিখলেও কাটা যাবে না, একদম ভুল হবে না, বাট অ্যাকচুয়াল যেই রোমান ক্যাপিটাল এন সেটা চেহারাটা কেমন? এরকম। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটকে এই প্রতীকটা দ্বারা আমরা সূচিত করি। আর ওর মধ্যে কি কি আছে? 1 দিয়ে স্টার্ট, আমরা তো জানি সেটের মধ্যে কমা দিয়ে লিখতে হয়, দেন 2 3 4 5 এইভাবে আগায় যাইতে থাকবে, ঠিক আছে? এরপরে দেখো, স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। স্বাভাবিক সংখ্যাগুলোকে কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। এর মধ্যে একটা ভাগ হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পাউন্ড নাম্বার। স্বাভাবিক সংখ্যার 2টা প্রকারে বিভক্ত করা হয়। এর মধ্যে একটা কি? মৌলিক সংখ্যা, আরেকটা কি? যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? 1 থেকে বড়। মৌলিক সংখ্যাগুলো কেমন হওয়া লাগবে? 1 থেকে বড় হওয়া লাগবে। 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে বড় যে স্বাভাবিক সংখ্যাগুলোকে কেবলমাত্র 1 আর তার নিজ ব্যতীত অন্য কোনো কিছু দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে কি বলে? মৌলিক সংখ্যা বলে।
যেমন 7কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা নিঃশেষে, আর 7 দ্বারা ভাগ করতে পারবা। এছাড়া অন্য আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, অন্য আর কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, সেই জন্য 7কে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। যেই সংখ্যাকে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। সংখ্যাটা কিন্তু 1 থেকে বড় হবে। আচ্ছা, তাহলে দেখো কি কি আমরা পাচ্ছি। ওই রকম বৈশিষ্ট্য মাইনে চলে যদি আমরা খুঁজি তাহলে পাবো 2, 3, 5, 6 কিন্তু হবে না, কারণ 6কে তুমি 1 এবং 6 ছাড়াও আরও সংখ্যা দ্বারা ভাগ করতে পারো, 2 দ্বারা করতে পারো, 3 দ্বারাও করতে পারো। দেন 7, 11, 13, এইভাবে অনেকগুলো অসংখ্য আছে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। এবং আরেকটা মজার কথা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। 2 ব্যতীত বাকি সবগুলো মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়, একমাত্র 2ই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা যদি কেউ জিজ্ঞাসা করে কয়টা, উত্তর হবে একটা। সেটা কি? সেটা 2। 2 ছাড়া বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো হবে বিজোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, আবার সেটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। ওকে, এরপরে দেখো মৌলিক সংখ্যাগুলো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অঙ্কের দরকার লাগে, সেই জন্য মৌলিক সংখ্যা কতগুলো মনে রাখলে আমাদের অনেক ধরনের ক্যালকুলেশন আমরা একটু আগায় থাকবো। মৌলিক সংখ্যা মনে রাখার জন্য এই ফোন নাম্বারটা মনে রাখতে পারো, 4433 322 321, 4433 322 321। মনে রাখা কিন্তু খুব কঠিন না। 4422 322 321। এখন এটা দ্বারা কি নির্দেশ করে? দেখো আমাদের এই যে এটা দ্বারা নির্দেশ করে যে 1 থেকে 10 এই রেঞ্জের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে 4টা। 11 থেকে 20 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে এখানে 4টা। 21 থেকে 30 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপরে 31 থেকে 40 এই রেঞ্জের মধ্যে আছে 2টা। 41 থেকে 50 এই রেঞ্জের মধ্যে আছে আমাদের 3টা। তাহলে এটা মনে রাখলে আমাদের অনেক উপকার হবে। সেট সম্পর্কিত বিভিন্ন অঙ্ক, তারপর নিচে ক্লাসের বিভিন্ন অঙ্ক, জবের পরীক্ষা। আমরা যখন পড়ালেখা শেষ করে তো অনেকের ইচ্ছা থাকে একটা জব করব ভালো, সেখানে যে নিয়োগ পরীক্ষা সেখানে কিন্তু তোমার মৌলিক সংখ্যা সম্পর্কিত অঙ্ক আসবে। এছাড়া হচ্ছে হায়ার ম্যাথের সম্ভাবনা, ইন্টারমিডিয়েটের যে সম্ভাবনা অধ্যায় ইন্টারমিডিয়েটও আছে, সেইখানে আমাদের কি লাগবে? মৌলিক সংখ্যার পরিমাণ এবং কোনগুলো মৌলিক সংখ্যা সেগুলো আমাদের কিন্তু দরকার লাগবে। সুতরাং তুমি মৌলিক সংখ্যাকে ছাড়তে চাইলেও মৌলিক সংখ্যা তোমাকে ছাড়বে না। সেই জন্য কোন রেঞ্জের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা মনে রাখলে আমাদের কিন্তু অনেক উপকারী হবে। তাইলে 51 থেকে 60 এই রেঞ্জের মধ্যে 2টা এইভাবে, ঠিক আছে? 4422 322 321। কয়েকবার চেষ্টা করলে অবশ্যই আমাদের মনে থাকবে 4422 322 321। আচ্ছা, তারপর এখানে একটা চার্টও দিয়ে দেওয়া আছে, এটার পিডিএফ তো তোমাদের লিঙ্কে থাকবেই, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রথম 100টা মৌলিক সংখ্যা, প্রথম 100টা মৌলিক সংখ্যা এখানে দিয়ে দিছে, ঠিক আছে? যেমন এই যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা আছে? 4টা। সেগুলো কি কি? 2, 3, 5, 7। এগুলো হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। 11 থেকে 20-এর মধ্যে কোনগুলা? 11, 13, 17, 19। এখানেও কয়টা আছে? 4টা আছে। 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা। কি কি? 23, 29। তারপরে দেখো 31 থেকে 40-এর মধ্যে আছে 2টা। কি কি? 31, 37। এভাবে এখানে 100টা আছে। যদিও আমাদের এতগুলো লাগে না, বাট বেশি জানা থাকলে তো সমস্যা নাই, তাই না? তুমি কোনো একটা অঙ্ক ভেরিফাই করে নিতে পারলা যে তোমার টার্গেটেড মৌলিক সংখ্যাটা মৌলিক কিনা। একটু বড় হলে কিন্তু আমাদের কনফিউশন হয় যে আসলে এটা মৌলিক কিনা। তাইলে আমরা 1 থেকে 100 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে, কোনটার মধ্যে কয়টা, সেটা পাওয়ার জন্য এই মোবাইল নাম্বারটা মনে রাখলে ভালো। কীভাবে মনে রাখবো? 4422 322 321, ঠিক আছে? তাহলে আমাদের অনেক জায়গায় অঙ্ক করাতে আমরা অবশ্যই সুবিধা পাবো। এরপরে দেখো যৌগিক সংখ্যা, ইংরেজিতে বলা হয় কম্পোজিট নাম্বার, অনেকে কম্পাউন্ড নাম্বারও বলে, কম্পোজিট নাম্বারটাই বেশি ব্যবহৃত হয় ইংরেজির ক্ষেত্রে। ওকে, যৌগিক সংখ্যা কোনগুলা? যে সকল স্বাভাবিক সংখ্যা
ওয়ান এবং সেই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারাও নিঃশেষে বিভাজ্য তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন মনে করো 9, এটা কিন্তু 1 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, তাই না? এছাড়াও 1 এবং সেই সংখ্যা ব্যতীত আরও সংখ্যা খুঁজে পাবা যেটা দ্বারা একে স্বাভাবিক সংখ্যা খুঁজে পাবা যেটা দ্বারা একে নিঃশেষে বিভাজ্য, সেটা হচ্ছে 3, তাই না? 1 এবং নিজ ব্যতীত আরও সংখ্যা আছে, সেটা কত? 3। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলি? বাংলায় বলি যৌগিক সংখ্যা, ইংরেজিতে বলি কম্পোজিট নাম্বার। যেই সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন 4, 6, 8, 9, ঠিক আছে? এইগুলা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4, কারণ 2, 3 এগুলো তো মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত? 4। 1 কেন না? 1কে তো 1 আর নিজও 1, এছাড়া তো আর অন্য কিছু দ্বারা ভাগ করার সুযোগই নেই, ঠিক আছে? তাহলে আমাদের এই তথ্যগুলো মনে রাখতে হবে। যে সকল স্বাভাবিক সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত আরও কিছু সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। এরপরে দেখো আমরা আসবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজি কি? ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরেজি কি? ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যাগুলোকে অনেকে মানে হোল নাম্বার বা আস্ত সংখ্যা বা অখণ্ড সংখ্যাও বলে থাকে। পূর্ণ সংখ্যার অপর নাম কি? অখণ্ড সংখ্যা। সেই জন্য এটার আরেকটা ইংরেজি আছে, হোল নাম্বারস। হোল মানে তো একদম পূর্ণ, কোনো ভাঙা বা এরকম না, তাই না? হোল নাম্বার দ্বারাও পূর্ণ সংখ্যাকে সূচিত করে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগের ফলে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো পাওয়া যায় তাই হইল পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো তো একটু আগে আমরা চিনে আসছি, তাই না? 1, 2, 3, 4, 5 এইগুলা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন মনে করো 1 এর সাথে 1 তুমি যোগ করলা, তাইলে পাবা হচ্ছে কত? 2। 1 থেকে 1 যদি বিয়োগ করো তাইলে পাবা কিন্তু 0। 1 এর সাথে 2 যোগ করলে 3 পাবা। 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু তুমি পাবা -1, তাই না? তারপর 1 এর সাথে 3 যোগ করলে 4 পাবা। 1 থেকে 3 বিয়োগ করলে পাবা -2। তার মানে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগের ফলে যে নতুন আরও কিছু সংখ্যা আসে সেইগুলা শূন্য হইতে পারে, ধনাত্মকও হইতে পারে, আবার ঋণাত্মকও হইতে পারে। এই সবগুলা সংখ্যাকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে তো আমরা এই যে রোমান ক্যাপিটাল N দ্বারা সূচিত করি, তাই না? আর পূর্ণ সংখ্যার সেটকে রোমান ক্যাপিটাল Z দ্বারা সূচিত করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে কি এই যে এইভাবে Z লিখা, অনেকে শুধু Z লিখা চালায় দেয়, বাট একদম যদি মনে করে যে না আমি এমন জিনিস লিখবো সেইটা একদম পারফেক্ট, কার কোনো কিছু অবজেকশন নাই, তাহলে তোমার Z এর এই বরাবর, N এর ক্ষেত্রে মাঝ বরাবর ডাবল দাগ, ঠিক আছে? নর্মালি আমরা ইংরেজি যে ক্যাপিটাল Z লিখি এর মাঝখানে একটা ডাবল দাগ দিয়ে দিলেই পূর্ণ সংখ্যার সেটের একদম অ্যাকচুয়াল যেটা সূচিত করা হয় সেভাবে লেখা হইল। তাহলে পূর্ণ সংখ্যা বা আস্ত সংখ্যা কোনগুলা? শূন্যও হইতে পারে, ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। তাহলে আমাদের দেখো এই যে নেগেটিভগুলো হচ্ছে এদিকে কিন্তু একদম অনির্দিষ্ট, তাই না? মাইনাসের অনির্দিষ্ট, -4ও আছে, আমার পক্ষে তো সব লেখা সম্ভব না, সেই জন্য এখানে -3, -2, -1, 0, 1, 2, 3। তবে যদি মনে করো যে না প্লাস মাইনাস দিয়ে একবারে লিখবে, এইভাবে লিখতে পারো। এইভাবেও পূর্ণ সংখ্যাগুলোকে প্রকাশ করা যায়, এইভাবেও পূর্ণ সংখ্যাগুলোকে প্রকাশ করা যায়। ওকে, এখন পূর্ণ সংখ্যাকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি, আবার 3 ভাগেও বিভক্ত করতে পারি। 2 ভাগে যদি বিভক্ত করো, আচ্ছা যাই হোক, আগে একটু চিনে নাও। শূন্যকে কেন্দ্রীয় বা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য মাঝখানে অবস্থান করে, ও পজিটিভগুলো বলে যে হ্যাঁ ভাই তোদের সাথে আসি, নেগেটিভগুলোকে বলে হ্যাঁ ভাই তোদের সাথেও আসি। যদি ঝগড়া লাগে পজিটিভ ভালো না নেগেটিভ ভালো, তখন কে ফয়সালা করে দেয়? শূন্য, যে বেটা দাঁড়া ঝগড়া করিস না, আমি সমাধান করে দিচ্ছি। তাহলে শূন্যকে কি বলা হয়? কেন্দ্রীয় বা নিরপেক্ষ, ওর কাছেই সবাই বিচার দেয়। কেন্দ্রীয় বা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা।
শূন্য থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি বলি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যকে বলা হয় কেন্দ্রীয় বা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। শূন্য থেকে ছোটগুলোকে কি বলা হয়? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে মনে থাকবে, শূন্যকে বলা হয় কেন্দ্রীয় বা নিরপেক্ষ, শূন্যের ছোটগুলোকে ঋণাত্মক, শূন্যের বড়গুলোকে ধনাত্মক। শূন্যকে কেন্দ্রীয় বা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা, শূন্যর ছোটগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যের বড়গুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপর আরেকটা টার্ম আছে অঋণাত্মক। দেখো, শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে অঋণাত্মক বলা হয়। শূন্য যদি 2 নাম্বারই কইরা ধনাত্মকগুলোর সাথে যে যোগ দেয়, যে এই তোদের সাথে আমি আসি, নেগেটিভগুলোকে বলিস না, তাইলেই সেটাকে তখন কি বলা হয়? নন নেগেটিভ। শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কি বলা হয়? নন নেগেটিভ, বাংলায় বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যদি আমরা আগের পৃষ্ঠে একটু দাগ দিই, দেখো এই যে এইগুলো হচ্ছে ধনাত্মক, শূন্যের বড়গুলোকে আমরা কি বলি? ধনাত্মক। শূন্যকে কি বলি? কেন্দ্রীয় বা নিরপেক্ষ। শূন্যকে আমরা কি বলি? কেন্দ্রীয় বা নিরপেক্ষ। আর এইগুলোকে আমরা কি বলি? ঋণাত্মক। ওকে, ঋণাত্মক মানে সামনে মাইনাস চিহ্ন থাকবে, তাই না? শূন্য থেকে ছোট। এবার যে 3টা ভাগে যদি বিভক্ত করো, কেন্দ্রীয়, ধনাত্মক, ঋণাত্মক। এখন শূন্য যদি ধনাত্মকগুলোর সাথে যদি যে গোপনে যোগদান করে, তখন আমরা সেগুলোকে কি বলি? অঋণাত্মক। মানে অঋণাত্মক আর ধনাত্মকের মধ্যে পার্থক্য কি দাঁড়াইলো? শূন্য সহ ধনাত্মকগুলোকে অঋণাত্মক বলা হয়। তাহলে শূন্য যদি সাথে থাকে ধনাত্মকগুলোর, তাইলে এটাকে বলা হবে সবগুলোকে অঋণাত্মক। তাহলে শূন্যটাই ব্যবধান গড়ে দেয়। শূন্য সাথে থাকলে অঋণাত্মক, আর শূন্য ছাড়া বাকিগুলোকে আমরা বলি ধনাত্মক। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের আশা করি মনে থাকবে। এখন তাহলে তোমরা দেখো, একটু আগে যে আমরা যেটা দেখছিলাম, একটু আগে তো আমরা দেখছিলাম হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? স্বাভাবিক সংখ্যার সেট গুলাকে আবার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটও বলতে পারো। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? শূন্য থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো, তাই না? 1 2 3 4 5 6, এগুলাকে আমরা জেড লিখা, রোমান ক্যাপিটাল জেড লিখে উপরে একটা প্লাস চিহ্ন দিয়ে, প্লাস দ্বারা বোঝায় পজিটিভগুলো, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সেটকে এই সাংকেতিক চিহ্ন দ্বারা নাম দেওয়া হয়। ওর ভিতরে কি কি আছে? যে 1 2 3 4 5 6 এগুলা। এই যে এন আর জেড একই কথা, এই এন আর জেড কি? একই কথা। কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা জেড প্লাস, আর ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাই কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো তো আমাদের পূর্ণ সংখ্যা কোনগুলা? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এইগুলা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 0 নাই। স্বাভাবিক সংখ্যা কত দিয়ে শুরু? 1 দিয়ে শুরু। 1 2 3 এইগুলা। তাহলে দেখো তো এই সবগুলা এই সেটের অন্তর্ভুক্ত, এই সবগুলা এই সেটের পেটের ভিতর আছে। সেই জন্য এটাকে আমরা এটার কি বলি? একটা প্রকৃত উপসেট। এখানে কিন্তু কম আছে এটার থেকে, নেগেটিভগুলা নাই, শূন্য নাই, তাই না? তাহলে এই সেটের সবগুলো এটার মধ্যে আছে, কিন্তু এখানে একটু কম আছে। এখানে শূন্য আছে, মাইনাসের গুলো আছে, কিন্তু এখানে শুধু প্লাসের গুলা। তাহলে এই সেটের সবগুলো এই সেটের মধ্যে আছে, বাট এখানে একটু কম আছে, সেই জন্য এটাকে বলা হয় প্রকৃত উপসেট। তাইলে এন এবং জেড এর মধ্যে সম্পর্ক কি? স্বাভাবিক সংখ্যার সেট এবং পূর্ণ সংখ্যার সেট, ওদের মধ্যে সম্পর্ক কি? এন হচ্ছে জেড এর প্রকৃত উপসেট। তাহলে এই দুইটা প্রকারের সংখ্যা সম্পর্কে আশা করি তোমাদের একটা স্পষ্ট ধারণা থাকবে, এবং যখন প্রয়োজন যথাযথভাবে মনে রেখে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ।